যদি অ্যাশ তার জীবনে যা যা হয়েছে সব সময় এই চিন্তা করতো যে এর প্রতিক্রিয়া কি হবে বা মানুষ কি ভাববে, তাহলে আমরা আজ যে কোম্পানিতে আছি সেখানে থাকতাম না। এটা ঠিক। তুমি পারবে না। তুমি জানো, এই মানুষগুলো, অ্যাশ, এডিসন আর যারা দুনিয়ায় পরিবর্তন এনেছে, তারা কখনোই মনে করেনি, আরে আমি যদি 999 বার এই লাইট বাল্ব বানাতে ব্যর্থ হই তখন লোকে কি ভাববে। সে পাত্তা দিত না। তার লক্ষ্য লাইট বাল্ব বানানো। আমি 10,000টা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। এটাই সবার জন্য সত্যি। আমি চাই না। আমি শুধু চাই সবাই জানুক। আর এটাই সবচেয়ে বড় পার্থক্য। এই ব্যবসা আর এই প্ল্যাটফর্মে আমার জন্য অন্যতম বড় পার্থক্য হলো, তোমার বন্ধুরা হয়তো তোমাকে বিচার করবে, তোমার পরিবারও বিচার করতে পারে, কিন্তু এই ব্যবসায় আমরা করি না। কিছু একটা হয়, তুমি ধুলো ঝেড়ে ফেলো। আসলে ওরাই তোমার ধুলো ঝেড়ে দেয়। আমরা একে অপরকে সাহায্য করার চেষ্টা করি। কয়েকজন খারাপ মানুষ আছে, তাদের নিয়ে কে মাথা ঘামায়। কিন্তু যদি তুমি কোনো ভুল না করো, তাহলে তুমি কিছুই করছো না। তাই যারা এখন বাইরে গিয়ে ভিডিও বানায় বা গান গায় বা যাই করে, তারা সম্ভবত অন্য কোথাও এটা করতো না, শুধু এখানেই করে। তাই এই প্ল্যাটফর্ম নিজেই আমাদের যে স্বাধীনতা দেয় আর এই বিশ্বাস দেয় যে আমি নিরাপদ জায়গায় আছি, এটা খুব খুব শক্তিশালী। আর আমি বিশ্বাস করি, পৃথিবীর যেসব মানুষ নিরাপদ জোনে থাকে না, শুধু শারীরিক নিরাপত্তার কথা বলছি না, বলছি এমন জায়গা যেখানে তারা নিজেদের মতো করে থাকতে পারে। আর যখন আমরা ব্যবসার সেই অংশটা নিয়ে আসি, তখন সব আলো নিভে যায়। সব আলো নিভে যায়। কিন্তু যখন মানুষ কোথাও যেতে পারে আর বলতে পারে, জানো আমি মুক্ত থাকতে পারি, এটা সম্পদ। সম্পদ কি? সম্পদ মানে হচ্ছে টাকার চিন্তা না করা। সম্পদ মানে বিল আসলে বসে থেকে ভাবা নয়, আমি তো যথেষ্ট আয় করি না এটা ওটা আর ওটা দিতে, তাই এটা দেব, ওটা দেব না, হয়তো ওটা দেব। সম্পদ মানে অন্যদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া। সম্পদ মানে টাকা কত উঁচু করে গুনতে পারো সেটা নয়, বরং জীবনে কি কি সিদ্ধান্ত নিতে পারো যাতে অন্যদের উপকার হয়। আর আমি মনে করি, আমরা সবাই জানি, যদিও ভালো করে খেয়াল না করলে বোঝা যায় না, অ্যাশ অনেক ঝামেলার মধ্য দিয়ে গেছে। আমি ওর সঙ্গে অনেক 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 অনেকবার কথা বলেছি। অনেক সময় ছিল যখন মনে হতো এর চেয়ে খারাপ আর কি হতে পারে, কিন্তু তারপরও আরো খারাপ হয়েছে। আর পুরো সময়টাই আমি ভাবছিলাম, এই মানুষটা আর কত নিতে পারবে, আর কত। আর সে সব সময় ফিরে তাকিয়ে বলতো, জানো, তার ডানার নিচের বাতাসের কথা, তোমাদের সবার কথা। কারণ সে ওয়েবিনারগুলো দেখে, মানুষদের দেখে, আর তার ইচ্ছা শক্তি এতটাই প্রবল যে ভুল বা অন্যরা কি ভাবছে সে কিছুই ভাবে না। আসলে আল্লাহর শুকরিয়া যে সে উদ্বিগ্ন মানুষদের কথাও পাত্তা দেয় না। যেমন, তুমি এটা শুরু করতেই হবে, আমি এটা হারিয়েছি, আমার টাকার দরকার, আমি পারছি না। ওকে, দেখো, অনেক কষ্টে থাকা মানুষ আছে, এখানে থাকা যে কোনো মানুষের চেয়েও অনেক খারাপ অবস্থায়। কয়েকশো কোটি মানুষ আছে যারা দিনে মাত্র $2 বেঁচে আছে, না খেয়ে মরছে। তারা অপেক্ষা করছে, কারণ তারা জানেই না তারা অপেক্ষা করছে। তারা কেবল বেঁচে আছে, এটাই তাদের জীবনযাপন। একদিন আমরা তাদের জন্য সেই দরজা খুলে দেব, আর তখন তারা আসতে পারবে এবং আমরা যা দেখি তারাও তা দেখতে পারবে। আর যদি আসে আরো এক সপ্তাহ, আরো 1 মাস, 3 মাস, 4 মাস, যতদিনই লাগে, যাতে যখন সে এটা খুলবে, তখন এটা এত বড় একটা প্ল্যাটফর্ম হবে যে তুমি যদি এটা তৈরি করো, তারা আসবেই। আর যখন তারা আসবে, তখন তোমার কাছে জায়গা থাকবে, আর তারা সবাই আমাদের মতোই অনুভব করবে। এটাই আমি মনে করি সে তৈরি করছে। তার লক্ষ্য কারো হুমকি, কারো টাকা চুরি, এসবের অনেক ঊর্ধ্বে। কারণ আমি কোনো সন্দেহ নেই,
তার এবং তার পরিবারের সঙ্গে এমন অনেক কিছু ঘটেছে, ঠিক সেই সব মানুষের কারণে যাদের সে নিজেই তুলে ধরেছিল, সম্মানের আসনে বসিয়েছিল, আর তারা তার চেয়েও ভালো জীবন যাপন করত। সে মানুষের খেয়াল রাখত, তাদের গড়ে তুলত, কিন্তু আর তারা তার চেয়েও ভালোভাবে জীবন কাটাত। সেই মানুষগুলোই ঠিক করলো, এই লোকটা তো এত সহজ হলো, আমি ওকে কাজে লাগাবো। তারা চেষ্টা করেছিল। তার পাশে কেউ, তার পাশে এমন একজন ছিল যাকে তারা কল্পনাও করতে পারেনি। তার নাম ঈশ্বর। আর যখন ঈশ্বর তোমার নায়ক আর তোমার দেহরক্ষী হন, আমাদের সবার জন্যই বলছি, আমরা জানতাম না। আমরা জানতাম না সামনে কি আসছে, কিন্তু আমি এটুকু জানি, তার পোস্ট থেকে আমি গত সপ্তাহে তাকে কয়েকবার লিখেছিলাম, সামনে যা আসছে তা আমাদের সবাইকে চমকে দেবে। আর আর আমি বিশ্বাস করি এটা আরো বড় এবং আরো ভালো কিছু হবে, যতটা আমরা তাকে শুরুতে বলতাম তার চেয়েও। আমি এ নিয়ে কথা বলি না কারণ আমি জানি না। আমি কিছু ঝুঁকিতে ফেলতে চাই না কারণ আমি জানি না। কিন্তু আমি জানি সে এখনো আছে। আমি জানি যাই ঘটুক না কেন, সেটা ২৪ জুলাই চলছে, যতই অন্যদিকের ঝামেলা থাকুক, সেটা আইনজীবী লড়াই আর আইনজীবী আর কে কি করেছে সেটা জানার চেষ্টা, এসব হোক না কেন, ঠিক আছে, সেটাও চলছে, কিন্তু আসল নাম, আসল খেলা আর আসল বিষয় যেটার জন্য আমরা সবাই এখানে, সেটা হচ্ছে সামনে এগিয়ে যাওয়া, দ্রুত গতিতে এবং পুরো শক্তিতে। আর আমি বিশ্বাস করি আমরা সবাই খুব শিগগিরই সেটা দেখতে পারবো, যতটা আমরা ভাবছি তার চেয়েও আগে। তাই যাই হোক, কখনো হাল ছেড়ে দিও না, ভুল করার ভয়েও চিন্তা করো না। চলো, অ্যাশ সম্ভবত আমার চেনা সবার চেয়ে বেশি ভুল করেছে। আমি আশা করি সে করেছে, কারণ যদি সে না করতো তাহলে এটা বড় হতো না। তুমি কিছু পেতে পারো না আর সেটা নিখুঁতভাবে হাজির হয়ে যায়, এমনটা হয় না। এভাবে জিনিসগুলো চলে না। দেখো, কত কোম্পানি এটা চেষ্টা করেছে। ৯০-এর দশকে অ্যাপল প্রায় ব্যবসা হারিয়ে ফেলেছিল। এখন তারা ২-৩ ট্রিলিয়ন ডলারের ব্যবসা। ট্রিলিয়ন কেন? কারণ তারা থামেনি, তারা পরিবর্তন এনেছে, আর তারা এগিয়ে গেছে। মানুষ স্বচ্ছতার কথা বলে, আমরা জানি না, এটা জানি না, ওটা জানি না, জানলে কিছু লোক মিথ্যে বানিয়েছে, পোস্ট করেছে যা সত্য ছিল না। তাহলে জানাটা কি ভালো ছিল? আমার জানার দরকার নেই, আমি জানি সে কে। আমার জানার দরকার নেই। যদি তোমার জানার দরকার হয়, তাহলে তুমি তাকে চেনো না, আর যদি এখনো তুমি তাকে না চেনো, আমার ঈশ্বর আর কি বা বাকি আছে জানি না। সে সব কিছু দেখিয়েছে, সে এখানে আছে। আমরা ভালো অবস্থানে আছি, আর এসবের কিছুই কাকতালীয় নয়। এটা এমন না যে দুইটা পাথর একসাথে ধাক্কা খেল আর হঠাৎ করে একটা মহাবিশ্ব তৈরি হয়ে গেল। সবকিছুই কোনো না কোনো কারণে ঘটে, যেমন অ্যান্ডি বাক বলেছিল, শোরটি, তোমাকে চুপ থাকতে হবে। যাই হোক, সে ওই গগলস নিয়ে খেলছে, সে জানেই না আমি এখানে আছি। যখন আমি হাসপাতালে ছিলাম ৭-৮ সপ্তাহ ধরে, প্রতিটা সেকেন্ড কেটে যেতে দেখছিলাম, আর বুঝতে পারছিলাম যে আমার কাছে টাকা না থাকায় আমি কেবল আরেকজন মানুষ, একটা বিছানায় শুয়ে আছি। আর অনেক মানুষই এমন ছিল। আমি অনেক বয়স্ক মানুষের সাথে পরিচিত হয়েছিলাম, যাদের সাথে বন্ধুত্ব হয়েছিল, যাদের কোনো পরিবার ছিল না, কেউ আসতো না। আর জানো তো, আমরা এখানে একা আসি আর এখান থেকে একাই চলে যাই, কিন্তু এমন এক কোম্পানিতে থাকা যেখানে আমরা কখনোই একা নই, তার শক্তি, মানে, হয়তো এর একটা দাম লাগানো যেতে পারে। আমি পারি না। আমি জানি, যখন আমি সেখানে ছিলাম, উহো তখন আমি আমাদের যা আছে তার কতটা মূল্য বুঝেছিলাম, কারণ আমি সেখানে ছিলাম, কারণ আমি জানি আমাদের কি আছে। আমি মনে করি এক নার্স আমার কাছে এসেছিল, সে ইউটিউবে গিয়েছিল, আর সে ফেসবুকেও ছিল, আর আমি তাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম।
সে বলল, আমি কখনো দেখিনি কেউ প্রার্থনা চেয়ে পোস্ট দিলে এত শত শত, যদি না হাজার হাজার মানুষ সারা বিশ্ব থেকে সাড়া দেয়। আমি বললাম, এর মূল্য কত? সে বলল, আমার কাছে এত টাকা নেই যাতে আমি এর দাম দিতে পারি, কিন্তু আমি বললাম, তুমি চাইলে এর অংশ হতে পারো। তাই সে আসলে যাচ্ছে, যখন সবকিছু চলতে শুরু করবে তখন সে এর অংশ হবে। কিন্তু আসল কথা হলো, আমরা খুবই ভাগ্যবান যে অ্যাশ হাল ছাড়েনি। সে তার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে, আর তার স্বপ্ন হলো মানবতাকে উন্নীত করা, আর আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের হাতিয়ার। চলুন এটা মনে রাখি, আমরা দর্শক নই, আমরা বেঞ্চে বসে নেই, আমরা গ্যালারি থেকে শুধু দেখছি না আর অ্যাশকে সবকিছু করতে দিচ্ছি না। অ্যাশ হলো কোয়ার্টারব্যাক, তার একজন ওয়াইড রিসিভার দরকার, তার রানিং ব্যাক দরকার, দরকার যারা ব্লক করবে, দরকার যারা এই বার্তা ছড়িয়ে দেবে যখন আমরা মাঠে এগিয়ে যাব। এটা বিশাল এক মাঠের নাম পৃথিবী। এই মাঠে এগিয়ে যেতে হলে আমরা সবাই আমাদের সামান্য অংশটুকু করতে পারি। জানি অনেকেই বলে, এসেছি কিছু করতে চাইনি, দারুণ, আমাদের কেউই কিছু করিনি, জিতছি। যখন চাই কথা বলি, তোমার এখানে থাকতে হবে না, তুমি পারো। আমি যা চাই তাই করি কারণ আমি চাই, কিন্তু আমি অন্য কোথাও থাকতে চাইতাম না। গতকাল আমি মাইক এলিসের সঙ্গে কথা বলেছিলাম। আমরা সম্ভবত একসাথে আছি প্রায় 15 বছর হলো। হ্যাঁ, আমরা চাইলে কোথাও গিয়ে একটু টাকা কামাতে পারতাম, তারপর আবার এগিয়ে যেতাম, আবার একটু টাকা কামাতাম, আবার এগিয়ে যেতাম, এভাবেই কিছু টাকা কামানো যেত। অনেকটা এমএলএম গুলোর মতোই। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, আমি সেটা কখনো করিনি। আমি এখানে থেকেছি বলে আমি খুবই খুশি। আমি মিস্টি নাভারার সঙ্গে বন্ধুত্ব করেছি, এমনকি পরিবারের মতো সম্পর্ক হয়েছে। সে যেমন, ঠিক তেমনই মানুষ। যখন সে আমাকে দেখতে এসেছিল তখন সে আমার সঙ্গে একান্তে কথা বলেছিল, এবং সে 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 ঠিক যেমনটা আপনি ভাবেন, তার চেয়েও বেশি কিছু, আরো বেশি, অনেক বেশি। যাই হোক, তার পুরো কথাবার্তা ছিল এই ব্যবসা নিয়ে এবং এটা অন্যদের জন্য কি করতে পারে সেই নিয়ে। আর একমাত্র উপায়, যেমনটা তিনি বলেছিলেন, আমি, মা তেরেসা একা হাতে আসলে কতটা কিছু করতে পারতেন, একজন মানুষ আসলে কতটা কিছু করতে পারে। কি হবে যদি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় যেখানে মানুষ তাদের পকেট ভরতে পারে, তাদের ক্যাবিনেট ভরতে পারে, ঠিকানা বদলাতে পারে, আগে ভাগে ঋণ শোধ করতে পারে। কে জানে। আমি ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি কোনো ঝুঁকি নিতে চাই না। আমি মনে করি অনেক খারাপ, দুষ্টু মানুষ আছে যারা সবকিছু চাইবে, যারা চাইবে না আমরা সফল হই, এবং আমি এসবের কোনো অংশ হতে চাই না। তাই আমরা জানি আমাদের কি আছে। একদিন আসবে যেদিন ও বলবে, যখন ছবিটা একদম পরিষ্কার হবে, ও সেটা প্রকাশ করবে আর আমরা বলবো, ওহো আমার ঈশ্বর। তারপর আমরা আমরা আমাদের কাজ করব। আর আমি মনে করি সেটা অনেক মজার হবে। আমাদের কি তার জন্য প্রস্তুত থাকা উচিত? হ্যাঁ। আর তুমি কখনোই পেছনের আয়নায় তাকিয়ে তার জন্য প্রস্তুত হতে পারবে না। তোমাকে সামনে তাকাতে হবে, আর আমাদের শুধু আশের পথ অনুসরণ করতে হবে। আর আর সে সত্যিই সামনে এসে কিছু কথা লিখেছিল আর বলেছিল পেছনের দিকে খেয়াল রাখতে। দেখতে মনে হচ্ছে সবকিছু গুছিয়ে আনা হচ্ছে, কিছুই দ্রুত ঘটে না। তুমি বুঝতেই পারো, একজন মানুষ যে কোটি কোটি টাকা খরচ করছে আর কিছুই ফেরত পাচ্ছে না, তার চেয়ে বেশি আর কে চাইবে এটা দ্রুত হোক? কিন্তু সে একটা বিষয় শিখেছে, এটা প্রস্তুত না হওয়া পর্যন্ত প্রস্তুত নয়। যখন প্রস্তুত হবে তখনই হবে বুম। কারণ আমি তোমাকে এটা বলি, প্রথম প্রোডাক্ট যখন বের হবে, হয়তো একটা কনফারেন্সিং প্ল্যাটফর্ম, আমি জানি না, এটা হতে হবে সেরাদের সেরা, সেরা দামে, সর্বোচ্চ মানে, আর তোমাকে পুরো বিশ্বকে চমকে দিতে হবে। আমরা একবার সেটা করতে পারলে মানুষ পরবর্তী প্রোডাক্টের জন্য মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করবে। এটা আমাদের এবং সবার ওপরই প্রভাব ফেলে।
প্রোডাক্টগুলো শুধু একটা হাতিয়ার যা আমাদের মানবতাকে উন্নত করতে, পরিবর্তন আনতে এবং এমন জায়গায় পৌঁছাতে সাহায্য করবে যেখানে আমরা স্বাধীন হতে পারি। তুমি ভুল থেকে শিখো, আর এজন্যই তো একে বলে শিক্ষা নেওয়া। তুমি শিখো সেই সব জিনিস থেকে যা তুমি অর্জন করতে পারোনি। তুমি জানো, আমরা দেখছি মুফারেহ কি করছেন, আর এটা মোটেও সাধারণ কিছু নয়। এটা এমন কিছু নয় যা খুব সহজ। এটা এমন কিছু যা তিনি করছেন ঠিক যেমন ম্যাডাম কোড থমাস এডিসন আলো আবিষ্কার করেছিলেন। এটা এমন কিছু ছিল যা আগে কখনো হয়নি। তিনি বলেছিলেন, চলো আমি চেষ্টা করি, আর তিনি 10,000 উপায় খুঁজে পেয়েছিলেন এটা কাজ করানোর। কারণ যখন তুমি চেষ্টা করো, ঠিক যেমন ভবিষ্যৎ দ্রষ্টারা, তারা সব সময় কিছু নতুন তৈরি করে মানবজাতির জন্য উত্তরাধিকার রেখে যেতে। তারা চায় একটি স্থায়ী উত্তরাধিকার রেখে যেতে। তারা এটা অহংকার থেকে তৈরি করছে না, তারা জিনিসপত্র বদলাতে চায়। ভাবো তো, যদি আলো বাতি না থাকতো, গ্রামের বেশিরভাগ মানুষ হয়তো ভাবো সেই সব ছাত্রদের কথা যারা সন্ধ্যায় আলো মানে বাতি ব্যবহার করে পড়াশোনা করে। এমনকি আমাদের নিজেদের স্বাভাবিক কাজকর্ম, কখনো যারা গুদামে কাজ করে, হাসপাতালে কাজ করে। কল্পনা করো, তুমি কি কখনো চোখ বন্ধ করে ভেবেছ যদি সন্ধ্যায় আলো না থাকতো? এর মানে সব ব্যবসা বন্ধ হয়ে যেত। পরের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হতো। তার আগে তোমার কাজ করা যেত না। অন্ধকারে তুমি কিভাবে কাজ করবে? কোনো উপায় নেই। ঈশ্বর রাত বানিয়েছেন ঘুমানোর জন্য, কিন্তু আমরা আলো তৈরি করার চেষ্টা করি যাতে আমরা আরো কিছু করতে পারি। তুমি জানো তো, এখন আশের কথায় ফিরে আসি। কিছুটা ভিন্ন কিছু করছে। তুমি জানো, সে কিছু তৈরি করছে, আর এটা এমন কিছু যা আগে কখনো করা হয়নি। আর আমাদের স্বীকার করতে হবে যে এখানে ভুল হবেই। প্রযুক্তিতে প্রথমবারেই ঠিক করা কোনোভাবেই সম্ভব নয়। আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টে সবসময় একটা কথা বলি, প্রথমবারেই ঠিক করতে হবে। কিন্তু প্রথমবারেই ঠিক করা কোনোভাবেই সম্ভব নয়। সবসময় চেষ্টা, 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 চেষ্টা করতে হয়। তোমার মাথায় ভিশনটা আছে, কিন্তু তোমাকে চেষ্টা করতেই হবে। কারণ যেমন বব সব সময় বলতো, কিছু জানা আছে, কিছু অজানা আছে। তুমি জানো কি করতে হবে, কিন্তু অজানাগুলো কি হবে? ধরো তুমি সেই কোডটা লিখলে আর সেটা ফেল করলো। অনেক সময় তুমি ভাবো কোডটা ঠিকঠাক চলবে, কিন্তু সেটা হয় না। ধরো তুমি সেটা লাইভ এনভায়রনমেন্টে ডিপ্লয় করলে আর সবকিছু ভেঙে পড়লো। এমন অনেকবার হয়েছে। তুমি সবকিছু টেস্ট করো, বাহ, দারুণভাবে কাজ করছে, এবার এটা লাইভে দাও। এটাই আসল পরীক্ষার সময়। যখন তুমি কাস্টমারদের জন্য লাইভে দাও, তখন পুরো দুনিয়া সেটা দেখে, আর তখনই সবকিছু যেন ছোট হয়ে যায়। কারণ পরিবেশগত সমস্যা হতে পারে। আইটি ইঞ্জিনিয়ারিং এ একে বলে পরিবেশগত সমস্যা। আমরা বলি, না, এটা নয়। তুমি এই পরিবেশে দাও, পরের পরিবেশে বদলাও, সবকিছু ভেঙে পড়ে। তুমি জানো, টুইক করতে হবে, অজানা বিষয়। কিন্তু জানো, তোমাকে চালিয়ে যেতে হবে, কারণ তুমি কেবল তখনই ব্যর্থ হবে যখন চেষ্টা করা বন্ধ করে দেবে। ভাবো, যদি বলতো, জানো কি, আমি চেষ্টা করেছি, সবকিছু ভেঙে পড়েছে, আমি আর করব না, তাহলে সেই হতো সবচেয়ে বড় পরাজিত। তুমি সময় হারালে, এমন সময় নষ্ট করলে যা তুমি পরিবার 2 ছোট বাচ্চার সঙ্গে উপভোগ করতে পারতে। তুমি হারিয়েছ দুনিয়ার সব টাকা। আর দ্বিতীয়ত, এটা এমন যেন তুমি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ, যারা তোমার ওপর ভরসা করত। এটা শুধু টাকার ব্যাপারও না, যারা তোমার স্বপ্নে বিশ্বাস করে। কারণ যখন তোমার স্বপ্ন এতটাই সুন্দর হয়, তখন সেটা ছড়িয়ে পড়ে। মানুষ সেটা দেখে বলে, জানো, বাহ, আমি এর অংশ হতে চাই। ভাবে, জানো, আমি এই মানুষগুলোকে হতাশ করতে চাই। এটা না যে তার বাধ্যবাধকতা আছে, কিন্তু সে বলেছে মানুষ এই স্বপ্নে বিশ্বাস করে, আমি তাদের হতাশ করব না। সে আসলে তাদের নিয়ে ভাবেই না, যারা এই স্বপ্নে বিশ্বাস করে না। দিনের শেষে 3,000 মানুষ আসতে পারে, কিন্তু মাত্র 11 জন। মাইক্রোসফট বলেছিল, 3,000 মানুষ আমাকে অনুসরণ করেছিল, কিন্তু মাত্র 11 জন ছিল বিলিয়নিয়ার। কারণ তারা স্বপ্নে বিশ্বাস করতে অস্বীকার করেছিল। জ্যাক মা অনেক মানুষ নিয়ে এসেছিলেন, কতজন তাকে অনুসরণ করেছিল? শুধু সেক্রেটারি বিলিয়নিয়ার আর মিলিয়নিয়ার হয়েছিল। $30 কোটি, এবং তিনি এখন আলিবাবার একজন সিইও। কখনো কখনো স্বপ্নটা খুব সুন্দর, কিন্তু কতজন মানুষ সেই স্বপ্নকে শেষ পর্যন্ত অনুসরণ করতে পারে?
অনুসরণ করো এবং বলো, হ্যাঁ, আমি বিশ্বাস করি, কারণ সময় বলে দেবে বিশ্বাস করো কিনা। হ্যাঁ, আমি বিশ্বাস করি। যখন তারা বলে 10-20 বছর থাকতে প্রস্তুত, তখন মানুষজন একে একে ছেড়ে দিতে শুরু করবে। জানো, এটা অনেক বেশি। অপেক্ষা করতে পারছি না, আর তখন সবকিছু ভেঙে পড়তে শুরু করবে। আর শুধু তারাই, যারা এই যাত্রা শেষ পর্যন্ত অনুসরণ করবে, তারাই এটা দেখতে পাবে। কারণ একজন দূরদর্শী কখনোই তাদের কাজ থামাবে না। কারণ তাদের লক্ষ্য হলো স্থায়ী উত্তরাধিকার রেখে যাওয়া। এটা মানবতাকে উন্নীত করার ব্যাপার। আমরা আমরা গতকাল উদ্ধৃতি দিয়েছিলাম, নেলসন ম্যান্ডেলা 25 বছর জেলে ছিলেন। ইন্দিরা গান্ধী, তিনি শুধু একমাত্র ভারতীয় ছিলেন না, কিন্তু কতজন মানুষ তার বিশ্বাসে বিশ্বাস করতেন। তিনি সেখানে ছিলেন। আমেরিকায় লুথার কিং, একই ব্যাপার। আমার একটি স্বপ্ন আছে। আমরা আরো অনেক উদাহরণ দিতে পারি এবং দেখতে পারি এইসব স্বপ্নবাজ মানুষদের স্বপ্নের কোনো মূল্য নেই যদি তুমি সেটাকে বাস্তবে রূপ না দাও। তুমি জানো, দৃষ্টিভঙ্গিরও কোনো মানে নেই যদি তুমি কঠোর পরিশ্রম না করো এবং সেটাকে বাস্তবে পরিণত না করো। মানুষ বাস্তবতা দেখতে চায়। তারা তারা তোমার স্বপ্ন নিয়ে মাথা ঘামায় না। তুমি যা খুশি করতে পারো। তুমি বলো, ওহো, আমার একটা স্বপ্ন আছে। তারা বলে, এই পৃথিবীর সবচেয়ে ধনী জায়গা হলো কবরস্থান। কারণ মানুষ তাদের স্বপ্ন নিয়ে মারা যায় এবং সেই স্বপ্নগুলো কবরেই থেকে যায়। কিন্তু খুব কম মানুষই তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। তারা স্বপ্ন দেখে, কাজে নেমে পড়ে, আর বলে, কত সময় লাগবে তাতে আমার কিছু যায় আসে না। ঈশ্বর তোমার সফলতা চান না আসলে। ঈশ্বর চান শেষ করা মানুষ। তুমি কি শেষ রেখা পার হতে পারবে? আমি তোমার সঙ্গে থাকব। ঈশ্বর চান না তুমি দ্রুত হও। তিনি সেটা চান না। তিনি চান শেষ করা মানুষ। তুমি কি ডাকে সাড়া দিতে পারবে? তুমি কি আমার সঙ্গে এই পথ চলার জন্য প্রস্তুত? আমি তোমাকে ধরে পথ দেখাবো। শেষ করো যাতে তুমি অন্যদের অনুপ্রাণিত করতে পারো। আর যখন তোমার সময় আসবে, সব সময় পল কখনো বলেননি গতকাল পল কি বলেছিলেন? আমি দৌড় শেষ করেছি। তুমি জানো, আমি শেষ করেছি। তিনি বলেছিলেন, আমি দৌড় শেষ করেছি। তিনি কখনো বলেননি আমি জিতেছি। তিনি বলেছিলেন, আমি শেষ করেছি। যিশু বলেছিলেন, শেষ হয়েছে। তিনি কখনো বলেননি তিনি জিতেছেন। তুমি জানো, কারণ ঈশ্বর শেষ করা মানুষ খুঁজছেন, তিনি বিজয়ী খুঁজছেন না। এবং আমরা সেখানেই আছি। অ্যাশ এই দৌড় শেষ করবে, আমরা চাই বা না চাই। এটাই তার স্বপ্ন। ঠিক আছে। আর সে কিছু অসাধারণ ও শক্তিশালী কিছু গড়ে তুলছে। সে এটা বেছে নিয়েছে, সে এর উত্তর দিয়েছে। এটা পূর্বনির্ধারিত ছিল, এমনকি তারা অ্যাশকে সৃষ্টি করার আগেই। জিরমিয়া বলেছিলেন, আমি তোমাকে তোমার মায়ের গর্ভে গড়ার আগেই আমি তোমাকে জানতাম এবং তোমাকে তোমার নামে রেখেছি। আমি জানি তোমার জন্য আমার কি পরিকল্পনা আছে। এটা আমাদের পরিকল্পনা নয়, এটা ঈশ্বরের পরিকল্পনা। আর ঈশ্বর তার নির্ধারিত সময়ে এটা শেষ করবেন, আমরা চাই বা না চাই।